প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো। এটা অবশ্যই আমি আশা করব যে ঘরে আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। কিসের সাপেক্ষে? উষ্ণতার সাপেক্ষে বা উষ্ণতার তারতম্যের কারণে। ঠিক তারপরের টপিক আজকে আমরা আলোচনা করব কি ওজোন স্ফিয়ার নিয়ে, এবং তারপরে আলোচনা করব কি বায়ুর উষ্ণতা নিয়ে। তো যাই হোক, আজকের এই অনলাইন ক্লাসের ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আলোচনা করব ওজোন স্ফিয়ার নিয়ে, দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব বায়ুর উষ্ণতা নিয়ে। গত দিনের মতো তোমাদের আবারও বলা যে কখনোই স্কিপ করে যাবে না ক্লাসগুলি। স্কিপ করে যদি অনলাইনে ক্লাস হচ্ছে, এখন যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু পুরোটা তোমরা বুঝতে পারবে না, কারণ অনলাইন ক্লাস আর এমনি ক্লাসের মধ্যে একটু পার্থক্য থেকেই থাকবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই জিনিসটি কত সুন্দর কাজে আসছে কি কাজে আসছে না। এবং যদি কোনো সাজেশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো আমরা প্রথম পর্বের দিকে এগোই। তো আমরা এই পর্বে আলোচনা করব কি ওজোন স্ফিয়ার নিয়ে বা ওজোন স্তর নিয়ে। ওজোন স্তরের মধ্যে আমাদের পর্ষদ বা আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে আমাদের কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে ওজোন স্তরের অবস্থান, আমাদের পড়তে হবে ওজোন স্তরের গুরুত্ব, পড়তে হবে ওজোন স্তর বিনাশের কারণ, পড়তে হবে ওজোন স্তর বিনাশের প্রভাব নিয়ে। তো তার আগে আমরা জানি যে এই ওজোন, যাকে নিয়ে এত কথা, ওজোন স্ফিয়ার, তার সংকেত কি? তার সংকেত হলো O3। আসলে 1840 সালে সুইডিশ রসায়নবিদ ক্রিশ্চিয়ানো ফ্রেডরিক স্কনভি সর্বপ্রথম এই ওজোন স্তর বা ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রমাণ করেন, এবং তিনি প্রথম আবিষ্কার করেন যে এই ধরনের একটা তীব্র গন্ধ বিশিষ্ট একটা গ্যাস, যেটা হলো ওজোন। ওজোন শব্দটি এসছে কোথা থেকে? ওজোন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এসছে গ্রিক শব্দ ওজো থেকে। ছাত্রছাত্রীরা মনে রাখবে, ওজোন স্ফিয়ারে ওজোন শব্দটি এসছে গ্রিক শব্দ ওজো থেকে। ওজো শব্দের অর্থ কি? ওজো শব্দের অর্থ হলো তীব্র ঝাঁঝালো একটা গন্ধ বিশিষ্ট গ্যাস, যাকে আমরা বলছিলাম কি ওজোন স্ফিয়ার। এর অবস্থানটা কোথায়? এর অবস্থান কোথায়? বিজ্ঞানীরা বলেছেন যে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে যে অংশটি রয়েছে সেই অংশেই সবচেয়ে বেশি এই ওজোন স্তরের ঘনত্ব বা ওজোন গ্যাসের ঘনত্ব কিন্তু লক্ষ্য করা যায়। এর গুরুত্ব কি? ওজোন স্তরের গুরুত্ব হলো, প্রথম যে গুরুত্ব সেটা হলো উত্তাপের সমতাকে বজায় রাখা। অর্থাৎ আমাদের সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস। সূর্য থেকে আলোক তরঙ্গ রূপে বা তাপ শক্তি রূপে যে শক্তি আমাদের পৃথিবীতে আসে এবং উত্তপ্ত করে, সেটি যে পুনরায় আবার যদি টোটালটাই ফিরে যায়, দেখা গেল কি আমাদের পৃথিবীর একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে, সেই উষ্ণতার সাপেক্ষে ধরো দৈনিক একটা অংশ উত্তপ্ত করছে, সেটা যদি বিকরিত হয়ে ফিরে যাচ্ছে। এখন যদি পৃথিবী থেকে রাত্রিবেলা সমস্ত উষ্ণতাই বিকরিত হয়ে চলে যায়, তাহলে তো সারা পৃথিবী তুষারাবৃত হয়ে যাবে রাত হলেই। তাহলে সেটি যদি না হয়, সেক্ষেত্রে কি করে ওজোন স্তর এই স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে নিজেকে রেখে ওই বিকরিত অতিরিক্ত বিকরণটাকে রোধ করে, আবার অতিরিক্ত তাপ আসাটাকেও কিন্তু সে কি করছে? রোধ করছে। এভাবে সে কি করেছে? উষ্ণতা সমতা রাখছে। ওজোন স্তরের আরেকটা প্রধান গুরুত্ব কি? সূর্য থেকে আগত যাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, যেটা সবচেয়ে বেশি আমাদের পক্ষে ক্ষতিকারক, সেটা আসতে বাধা দেয় রঞ্জন রশ্মি বা এক্স রেও আসতে। তো এই আল্ট্রা ভায়োলেট রে, এটা সত্যি জীবজগতের পক্ষে খুবই ক্ষতিকর। সেটাকে আসতে কি করছে? আমাদের ওজোন স্ফিয়ার বাধা দিচ্ছে। ওজোন বিনাশের কারণ কি? ওজোন বিনাশের থেকে চলো একটু জেনে নেওয়া যায় যে ওজোন তৈরি হয় কি করে। আসলে বাতাসের এই যে অক্সিজেনের পরমাণুগুলো রয়েছে, তার সঙ্গে ধরো একটা অক্সিজেনের অণু যুক্ত হলো, হয়ে গেল কি আমাদের অক্সিজেন ওজোন গ্যাস। আবার অনেক সময় যেটা হয়
সেটা হলো ও প্লাস ও ইকুয়াল টু কি হলো O2। এই জায়গাটাতে আরেকটা জিনিস যোগ হয়, সেটা কি, সেটা ধরো O2 প্লাস M প্লাস O ইকুয়াল টু O3। এই এমটা কি, আসলে দুটো অক্সিজেনের অণু সবসময় যোগ হলে তার মধ্যে যে ভরবেগ বা যে শক্তির সঞ্চার ঘটে সেইটাকেই আমরা এম হিসাবে প্রকাশ করছি। এই এম এর অস্তিত্বটাই হলো সেই দুটো অক্সিজেন অণুর একত্র ভবন হওয়ার জন্য যে উত্তাপ বা তাপের সৃষ্টি হচ্ছে সেই পরিমাণটি হলো এম। আসলে এই জন্যে একে একটা তাপ উৎপাদক বিক্রিয়াও আমরা বলে থাকি অনেক সময়। ওজোন বিনাশের কারণ কি, যাই হোক এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের ওজোন বাতাসের মধ্যে তৈরি হচ্ছে, বিনাশ হচ্ছে, তৈরি হচ্ছে, বিনাশ হচ্ছে, এভাবে সে নিজে একটা সমতা বজায় রেখেছে। এবং এই ঘটনাগুলোর পিছনে যার হাত সেটা হলো কি ইউভি রশ্মি। ইউভি রশ্মি দ্বারা কি হচ্ছে, এটি নিয়ন্ত্রিত হচ্ছে। ওজোন বিনাশের কারণ, ওজোন বিনাশের কারণ হলো প্রধান কারণ হচ্ছে সিএফসি গ্যাস। সিএফসি গ্যাস কি করে ওজোন স্তরের বিনাশ ঘটাচ্ছে? এই যে সিএফসি গ্যাস, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রশ্মি সে কি করছে, এই সিএফসি গ্যাসকে ক্লোরিন অণুতে বা পরমাণুতে ভাগ করে দিচ্ছে। এবার এই ক্লোরিন গ্যাস কি করছে, ক্লোরিন গ্যাস ওজোনকে ভেঙে সে এই রকম ভাগ করে দিচ্ছে। এই উন্মুক্ত ওজোন কি করছে, অক্সিজেন কি করছে, আবার ওই রকম ভাবে ভাঙছে। তো সেই কারণে বলছে ওজোন স্তর বিনাশের সব থেকে বেশি প্রধান কারণ কি, সেটা হলো সিএফসি গ্যাস। এছাড়া কি কি হতে পারে? এছাড়া ধরো ওই স্তরের ওপর দিয়ে জেট বিমান চলাচল করে, এই জেট বিমান থেকে যে জ্বালানি নির্গত হয় সেই জ্বালানিতে কি থাকে, সেই জ্বালানিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট বা সালফার ডাইঅক্সাইড। সেগুলোর জন্য কি হয়, আমার ওজোন স্তর ধ্বংস হয়। অগ্নি নির্বাপন যন্ত্রে হ্যালোন যৌগ ব্যবহার করা হয়। এই হ্যালোন যৌগ এই ওজোন স্তর বিনাশের একটা অন্যতম কারণ। কার্বন, ক্লোরোকুইন বা মিথাইল এগুলো কি করছে, আমার এই যে ওজোন স্তরের বিনাশের ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব বিস্তার করছে। ওজোন স্তর বিনাশ হলে কি হতে পারে? ওজোন স্তরে যদি দেখা যায় যে কোনো একটি বর্গ কিলোমিটারে ডপসন এককে দেখা যাচ্ছে যে 200 ডপসনের নিচে চলে এসছে ওজোন গ্যাসের ঘনত্ব, তাহলে সেখানে যেটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি কি ওজোন গহ্বর। এই ওজোন গহ্বর সৃষ্টি হলে বা ওজোন স্তর না থাকলে বা ওজোন স্তরে বিনাশ হলে আমাদের কি কি হতে পারে, জীব জগতের উপর কি প্রভাব বিস্তার হতে পারে? যদি ধরা যায় প্রাণী জগতের উপরে প্রধান প্রভাব হলো সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি অতি সহজে পৃথিবীতে চলে আসবে। যেই মাত্র অতি সহজে ও পৃথিবীতে চলে এলো সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে কি করবে, আমাদের ত্বকের স্বাভাবিক ক্ষমতাকে নষ্ট করে দেবে এবং ত্বকে ক্যান্সারের সৃষ্টি করবে, ত্বক পুড়িয়ে তামাটে করে দেবে। প্রাণীদের কি করবে, প্রজননের ক্ষমতাকে হ্রাস করিয়ে দেবে। এছাড়া আর কি হতে পারে, উদ্ভিদদের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করতে পারে? ওজোন স্তর যদি ধ্বংস হয় তাহলে উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের প্রায় 50 থেকে 70% নষ্ট করে দিতে পারে। তো উদ্ভিদ যদি সালোক সংশ্লেষ না সংগঠিত করতে পারে স্বাভাবিক নিয়মেই, আমাদের কি হবে, সেই উদ্ভিদের খুব ক্ষতির সৃষ্টি হবে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো পাখি আছে তাদের বংশ প্রায় বিলুপ্ত করে দিয়েছে, মানে সেই প্রজাতি বিলুপ্তি হয়ে গেছে এই আল্ট্রাভায়োলেট রের জন্য। ওজোন স্তর যদি বিনষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর উষ্ণতার সমতাটা চলে যাবে। দিনের বেলায় পৃথিবীতে প্রচুর পরিমাণে তাপ সূর্য থেকে চলে আসবে, সেই তাপের জন্য পৃথিবীর নিজস্ব যে উষ্ণতা সেটা বেড়ে যাবে। সেটা বেড়ে গেলে কি হবে, আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে, সেখানকার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জলবায়ুর কি হবে, পরিবর্তন সাধিত হবে।
এই সমস্তগুলোই ঘটবে কখন? যখনই আমাদের ওজোন স্তরটা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে। তো আশা করছি এই ওজোন স্ফিয়ারটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের পর্বে আজকের ক্লাসের এর পরের পর্বে আমরা আলোচনা করব ইনসোলেশন বা তারপরে তোমার সূর্যের যে তাপ বা বায়ুর যে উত্তাপ, সেই উত্তাপের পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব, উত্তাপের পদ্ধতিগুলি নিয়ে, কার্যকরী সৌর বিকিরণ নিয়ে, অ্যালবেডো নিয়ে, এই সমস্ত নিয়ে আমরা এর পরের পর্বে আলোচনাটা করব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই পর্বে তাহলে আলোচনা করছি কি? বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে। বায়ুমণ্ডলের উষ্ণতা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো কি, সেই টপিকগুলোকে আমি বোর্ডে লিখে রেখেছি। তার কারণটা কি? তার কারণটা হলো টেক্সট বইয়ের পাশাপাশি তোমরা আমার এই বোর্ডটাকেও সুন্দর করে যেন ফলো করবে, এবং যেহেতু অনলাইনে হচ্ছে তো ইউটিউবে আপলোড দিতে হবে, তো কিছুটা সময় বাঁচানোর তাগিদেই আমি আগেই বোর্ড ওয়ার্কটা করে রেখেছি। তো দেখো, সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল কি বলছে? সূর্য থেকে মোট যে রশ্মিটা আমাদের এখানে আসছে তাকেই বলা হচ্ছে সূর্য রশ্মির তাপীয় ফল। একে এক কথায় বলা হয় ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। অর্থাৎ সূর্য থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ, অর্থাৎ আমাদের এখান থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 14,90,00,000 কিলোমিটার, বা বলা যেতে পারে প্রায় 15 কোটি কিলোমিটার। তাহলে অত দূর থেকে সূর্য যে তাপ আমাদের পাঠায় তা অতি নগণ্য, কিন্তু যতটুকুনি পাঠায় এই টোটাল তাপটাকে কি বলা হয়? বলা হয় সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনকামিং সোলার রেডিয়েশন, বা একে সংক্ষেপে বলা হয় ইনসোলেশন। এরপরে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা কি? সেটা হলো অ্যালবেডো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে সূর্য থেকে যদি 100% তাপ পৃথিবীতে আসে বা পৃথিবীর দিকে আসে, তাহলে সেটি পৃথিবীতে পৌঁছানোর আগেই তার থেকে প্রায় 34% তাপ পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই 34% তাপকে বলা হচ্ছে অ্যালবেডো। ভালো করে বোঝো। তুমি 100 টাকা নিয়ে স্কুলে আসছো, স্কুলে পৌঁছানোর আগেই তোমার কাছ থেকে 34 টাকা খরচ হয়ে যাচ্ছে, তোমার কাছে পড়ে থাকছে কত? 66 টাকা। ওই যে 34 টাকা তুমি স্কুলে পৌঁছানোর আগেই খরচ করে ফেলছো, সেই টাকার পরিমাণটাকে আমরা বলছি কি? অ্যালবেডো। অর্থাৎ সূর্য থেকে যে রশ্মিটা আমাদের পৃথিবীতে আসছে, সূর্য থেকে যে রশ্মি আমাদের পৃথিবীতে আসছে, সেটি আসার আগেই 34% তাপ আমাদের কি হচ্ছে? মাইনাস, অর্থাৎ বিকিরিত হয়ে ফিরে যাচ্ছে। কিসের? ধরো মেঘ এবং অ্যারোজল দিয়ে হচ্ছে প্রায় 25% তাপ, বায়ুমণ্ডল দিয়ে ভাগ হচ্ছে প্রায় 7%, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হচ্ছে 2%, অর্থাৎ সেটা কোনো কাজেই লাগছে না। আমি আবারও বলছি, অ্যালবেডো কাকে বলছে? অ্যালবেডো বলছে, ধরে নেওয়া যাক তুমি 100 টাকা কোনো একটা কাজের জন্য স্কুলে আনছিলে, স্কুলে আসার আগেই 34 টাকা তোমার খরচা হয়ে গেছে, অর্থাৎ কাজে ওই 34 টাকা আর আমরা পেলাম না বা কাজে লাগলো না। তাহলে ওই যে 34, এখানেও ঠিক একই ব্যাপার। সূর্য থেকে আগত যে 100% তাপ, তার মধ্যে 34% ভূপৃষ্ঠে পৌঁছানো বা পৃথিবীতে পৌঁছানোর আগে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। এই পরিমাণ তাপকে আমরা কি বলছি? অ্যালবেডো। অ্যালবেডো তাপের পরিমাণ শতাংশের হিসাবে কত দাঁড়াচ্ছে? 34%। ঠিক এরপরে আসছে কি? কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ কি বলছে? কার্যকরী সৌর বিকিরণ বলা হচ্ছে যে পৃথিবীতে এই যে 34% তাপ বাদ দিয়ে বাকি যে 66% তাপ থাকছে, সেটি এসে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাপমাত্রাকে বৃদ্ধি করছে বা বিভিন্ন কাজে ব্যয়িত হচ্ছে। সেই পরিমাণ তাপকে কি বলা হচ্ছে? কার্যকরী সৌর বিকিরণ। বায়ুমণ্ডল এর মধ্যে শোষণ করে কত? প্রায় 47% তাপমাত্রা।
বায়ুমণ্ডল শোষণ করে কত? 66%, প্রায় 47%। এছাড়া ভূপৃষ্ঠ শোষণ করে কত? 19%। ভূপৃষ্ঠ শোষণ করে হচ্ছে কত? 19%। দেখো হচ্ছে কত? 66%। তাহলে প্রথম থেকে আসলে কি দাঁড়াচ্ছে? ইনসোলেশন সমান 100%, অ্যালবেডো মানে 34%, কার্যকরী সৌর বিকিরণ কত? 66%। তো আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে জিনিস সেটি কি? সেটি হলো তাপের সমতা। তাপের সমতা কি বলা হচ্ছে? ধরে নেওয়া যাক যে পৃথিবীতে প্রত্যেক দিন যে পরিমাণ তাপ আসছে বা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, সেই পরিমাণ তাপ রাত্রের বেলায় কি হচ্ছে? বিকিরিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। এই যে ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসা আর বৃহৎ তরঙ্গ রূপে বিকিরিত হয়ে মহাশূন্যে আবার ফিরে যাওয়া, এর ফলে পৃথিবীর যে নিজস্ব উষ্ণতা সেটা একই থেকে যাচ্ছে। এই ঘটনাকে বলা হচ্ছে কি? তাপের সমতা। তাপের সমতা মানে হচ্ছে কি? কার্যকরী সৌর বিকিরণ বা আগত সৌর বিকিরণ মাইনাস বিকিরিত সৌর বিকিরণ বা বিকিরিত তাপ ইকুয়াল টু 0। যতটা আসছে ততটাই যদি ফিরে যায় তাহলে সেটি হবে কি? আমাদের তাপের সমতা বজায় থাকছে। এরপরে দেখো আমরা আলোচনা করব কি? বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি নিয়ে। বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে এই সমস্ত বিষয়গুলিতে আমি স্টার চিহ্ন দিলাম এই কারণে, তার কারণ হচ্ছে বিগত সালের মাধ্যমিক পরীক্ষাগুলো থেকে এইগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নে এসেছিল। আমি আবারও বলছি, আমি এই বায়ুমণ্ডলের অধ্যায়টা পুরোটাই অনলাইনে ক্লাস শেষ হয়ে গেলে শেষের দিন যে ক্লাসটা নেব তার শেষ পর্বে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বা ওই দিন আমরা অনলাইন ক্লাসের ওই ভিডিওতে আমরা দিয়ে দেবো যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। তো আজকে যে বিষয়গুলিতে স্টার দিলাম তোমরা এখন থেকেই এটাকে তৈরি হও। যেমন বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষাতে কিন্তু আমাদের এটা আসতে পারে বা ইউনিট টেস্টেও আসতে পারে। বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি কি? প্রথমটাকে বলছে বিকিরণ, যার ইংরেজি শব্দ হলো রেডিয়েশন। দ্বিতীয়টিকে বলছে পরিবহন, যাকে ইংরেজিতে বলছে কি? কন্ডাকশন। এবং তৃতীয়ত বলছে পরিচলন, এবং সেটাকে কি বলছে? কনভেকশন। এছাড়াও একটা প্রক্রিয়া আছে সেটাকে বলা হয় অ্যাডভেকশন, সেটা আমরা পরে আসছি। বিকিরণ বা রেডিয়েশন কি বলছে? বলা হচ্ছে যে কোনো জড় মাধ্যম ছাড়াই যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে উষ্ণতার স্থানান্তর ঘটে তখন সেই পদ্ধতিকে বলা হয় বিকিরণ। এই পদ্ধতিতে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে? বলা হচ্ছে কার্যকরী বা সৌর বিকিরণ যখন বা সূর্য কিরণ যখন ভূপৃষ্ঠে এসে পড়ছে তখন সেই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। ভূপৃষ্ঠে উত্তপ্ত করলেই কোনো কারণ ছাড়া সেই ভূপৃষ্ঠ নিজের যতটা তাপ গ্রহণের ক্ষমতা আছে ততটা নেওয়ার পর অতিরিক্ত তাপ সে কি করছে? বিকিরণ করা শুরু করছে। এবং এই বিকিরণের ফলে পরোক্ষভাবে কি হচ্ছে? নিচের বায়ু স্তরটাকে উত্তপ্ত করছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে কি? বিকিরণ পদ্ধতি। এই পদ্ধতিকে বলা হচ্ছে কি? বিকিরণ পদ্ধতি। এরপরে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি কি? সেটি হলো পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন। পরিবহন কি বলছে? একের সঙ্গে অপরের, অর্থাৎ আমি আমার থেকে এক অণু থেকে আরেক অণুতে, এক পরমাণু থেকে আরেক পরমাণুতে কি করা হচ্ছে? এই তাপের বিকিরণ বা পরিবহন হচ্ছে। সেই পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। এটা কিভাবে সম্ভব? সূর্য কিরণ ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে। সূর্য কিরণ ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরবর্তী সময় সেখানে কি দাঁড়াচ্ছে? সেখানে যেটা দাঁড়াচ্ছে যে ধরো একটা স্তর বা একটা জায়গা গরম হলো, তারপরে তার সংস্পর্শে থাকা বায়ুমণ্ডলটা তার থেকে উত্তাপ নিল এবং সেও গরম হলো। এইভাবে যে উত্তপ্ত হওয়ার পদ্ধতি সেটা হলো পরিবহন। পরিচলন বা কনভেকশন কি জিনিস? সেটা হচ্ছে এই পদ্ধতিতে বলা হচ্ছে এই পদ্ধতিতে একটা উষ্ণ জিনিস সে আস্তে আস্তে কি করবে? শীতলের দিকে গিয়ে নিজের তাপের সমতাকে একটু বজায় রাখার চেষ্টা করবে। ধরা যাক যে কোনো জায়গার বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে গেছে, সেই বায়ুটি কি চেষ্টা করবে? তুলনামূলক শীতল বায়ু স্তরের দিকে চলে যাওয়ার। যেমন ধরে নেওয়া যাক যে ভূপৃষ্ঠের নিচে থাকা যে বায়ুস্তর রয়েছে সেটা আস্তে আস্তে বেশি উত্তপ্ত হচ্ছে,
বেশি উত্তপ্ত হওয়ার পর সে কি করছে, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, কারণ তার উষ্ণতা বেশি হয়ে গেছে, তার ঘনত্ব কমে গেছে, উষ্ণতা এবং তার ঘনত্ব কমে যাওয়ার জন্য সে কি হচ্ছে, আয়তনে বেড়ে গেছে, আয়তনে বেড়ে গেলে সে আস্তে 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 ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছে। যত উপরে যাচ্ছে সেখানে তখন কি হচ্ছে, শীতল বায়ু, এবং শীতল বায়ু এসে কি করছে, উষ্ণ বায়ুতে এসে একটা সমতাকে বিরাজ করাচ্ছে। এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে কি পদ্ধতি, পরিচলন পদ্ধতি। এই পরিচলন পদ্ধতির একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে এই পদ্ধতি কিন্তু এইরকম উলম্ব ভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক এর পাল্টা একটা পদ্ধতি আছে যাকে বলা হচ্ছে অ্যাডভেকশন। তোমরা জেনে রাখো অ্যাডভেকশন পদ্ধতিটা কি। অ্যাডভেকশন পদ্ধতি বলা হচ্ছে যে পৃথিবীর এই যে অক্ষাংশগুলো রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যে অক্ষাংশগুলো রয়েছে, সেই অক্ষাংশগুলোতে ভূমির সঙ্গে উলম্ব ভাবে নয়, অর্থাৎ আমি এভাবে দাঁড়ালাম, উপর দিকে তাকালাম, এই রকম ভাবে নয় যে বায়ুমণ্ডল আমার সামনে থেকে উপরে ওরকম উঠে গেল, এরকমটি নয়। কি না, এই যে তোমাদেরকে দেখছি আমি, ঠিক এইভাবে, অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে যখন উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে, শীতল বায়ু প্রবাহিত হয়ে কোথায় আসে, উষ্ণ বায়ুর দিকে আসে এবং সমতাটাকে বজায় রাখে। এইভাবে যে শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে চলে আসছে, ধরো তোমাদের ওই দিক থেকে বায়ু আমার দিকে আসছে, আসার ফলে কি হচ্ছে, এই শীতল বায়ু উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে উত্তপ্ত হচ্ছে। এই ধরনের পদ্ধতিকে কিন্তু বলা হচ্ছে কি, অ্যাডভেকশন পদ্ধতি। সেক্ষেত্রে কি হয়, উষ্ণ মণ্ডল, শীতল মণ্ডল থেকে বা উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বায়ু কি হয়, নিম্ন চাপযুক্ত বায়ু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নিম্ন চাপ কোথায় থাকে, যেখানে বায়ু উষ্ণতা হয়, অর্থাৎ শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে এসে সেখানে কি করছে, তাপের একটা সমতাকে বিরাজ করছে বা নিজেও কিছুটা উত্তপ্ত হচ্ছে। তাহলে সেই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। সেই পদ্ধতিকে আমরা কি বলছি, অ্যাডভেকশন পদ্ধতি। এবারে আমরা আলোচনা করব তাপমাত্রা মাপা হয় কিসের মাধ্যমে। তাপমাত্রা মাপা হয় কিসের মাধ্যমে? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের মাধ্যমে। 6 থার্মোমিটারের মাধ্যমে কোনো জায়গার বায়ুমণ্ডলের উষ্ণতাকে কি করা হয়, পরিমাপ করা হয়ে থাকে। তো বোর্ডটা হয়ে গেছে। আমি এবারে তোমাদের আরো কি কি পড়তে হবে, আমাদের পড়তে হবে যে দৈনিক উষ্ণতার প্রসার কাকে বলে, বা এক কথায় উষ্ণতার প্রসার কাকে বলছে, এবং বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য ঘটছে তার কারণগুলি কি কি। তো চলো আমরা সেগুলোই এবারে পড়ব। তো পরের বার এবারে আমাদের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের উষ্ণতা থেকে, এক্ষেত্রে আমরা যেটি আলোচনা এবার করব সেটা হলো উষ্ণতার প্রসার। কাকে বলছে উষ্ণতার প্রসার? বলা হচ্ছে যে সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা, সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা, এদের মধ্যে যে পার্থক্য তাকে বলা হচ্ছে উষ্ণতার প্রসার। ভালো করে বুঝবে, সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা। ধরা যাক আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে দৈনিক উষ্ণতার প্রসার কত, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? ওই গোটা দিনে সর্বোচ্চ যে উষ্ণতা ছিল তার সঙ্গে ওই দিনের সর্বনিম্ন যে উষ্ণতা, তাদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। যদি আমাকে বলে যে এই মাসের উষ্ণতার প্রসার কত, তাহলে সমগ্র মাসটির সর্বোচ্চ উষ্ণতার সঙ্গে এই মাসটির সর্বনিম্ন উষ্ণতার কি করতে হবে, পার্থক্য করতে হবে। যদি বাৎসরিক উষ্ণতার প্রসার জিজ্ঞেস করে, তাহলে গোটা বছরের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য নির্ণয় করা হবে সেটাই হবে উষ্ণতার প্রসার। অর্থাৎ উষ্ণতার প্রসার সমান সমান আমি কি বলতে পারি, যে সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ সর্বনিম্ন তাপমাত্রা, সেটি আমাদের দৈনিক হতে পারে, সেটি আমাদের মাসিক হতে পারে, সেটি আমাদের বাৎসরিক হতে পারে। আমাদের একইভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার যে তারতম্যের কারণগুলো, সেগুলো দেখো আমি বোর্ড ওয়ার্ক করে রেখেছি। প্রথমে হচ্ছে অক্ষাংশ আছে, উচ্চতা আছে, জল ও স্থলভাগের বন্টন আছে, বায়ু প্রবাহ আছে, সমুদ্র স্রোত, ভূমি ঢাল, মেঘাচ্ছন্নতা, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, অধঃক্ষেপণ, নগরায়ন, আমাদের আছে হচ্ছে শিল্পায়ন। এই সমস্ত কারণগুলির জন্য বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয়। ব্যাপারটি হলো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে আমাদের এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম, আবার অন্য জায়গায় গেলাম সেখানকার উষ্ণতাটা অন্যরকম।
তাহলে এই যে পার্থক্য বা তারতম্য হচ্ছে, তার কারণগুলি আমাদের আলোচনা করতে হবে। প্রথমেই দেখো আছে কি অক্ষাংশ। অক্ষাংশ ভেদে উষ্ণতার তারতম্য হয় কেন? তার কারণটা হচ্ছে এই ক্লাস 9-এই আমরা পড়ে এসেছি, পরিক্রমণ গতির ফলে সূর্য সারা বছর কোনো রেখার উপরে সারা বছর ধরেই লম্বভাবে কিরণ দেয় না। যেটা দেয় সেটা হচ্ছে নিরক্ষীয় রেখার উপরে কোনো সময় সূর্যের উত্তরায়ণ ঘটে, কোনো সময় সূর্যের দক্ষিণায়ন ঘটে। এবং তারিখগুলিও আশা করি তোমাদের মনে আছে, ঘটনাগুলোও মনে আছে, জলবিষু, মহাবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি। তাহলে এই যে বিষয়গুলি তখন ছিল, সেই সময় তাহলে কি দাঁড়াচ্ছিল যে এই অক্ষাংশ যখনই পার্থক্য হচ্ছে, সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটছে, সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটা ফলেই মানে কি হচ্ছে, সেখানে উষ্ণতাটা কম বৃদ্ধি হচ্ছে। যে কারণে খুব সহজেই বোঝা যাচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণের মধ্যে একটি অন্যতম হলো অক্ষাংশ। দ্বিতীয়টি আছে উচ্চতা। আমরা একটা জিনিস পরিষ্কার করে জেনেছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে, সেটা হলো আমাদের নিচের একদম নিচের যে স্তর সেটি হলো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়, হ্রাস পায়। কেন হ্রাস পায়? তার কারণটা হচ্ছে এই বায়ুমণ্ডলের নিচের স্তরে যে পরিমাণে অ্যারোজল আছে, যত উপরে যাবে অ্যারোজলের পরিমাণ কমতে থাকবে। অ্যারোজলের পরিমাণ কমা মানে তাপ শোষণের পরিমাণ কম, তাপ শোষণের পরিমাণ কম মানে হচ্ছে উষ্ণতা কম। এবং তার মাত্রাটাও আমি কত বলেছিলাম, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমছে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে, যে ঘটনাকে আমরা বলেছিলাম নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, এই উচ্চতা, বায়ুমণ্ডলের উচ্চতাটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের উষ্ণতা কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে আছে দেখো জল এবং স্থলভাগের বন্টন। তোমাদের একটা জিনিস বলে রাখি যে জল সে কিন্তু তাপ যেমন দেরিতে গ্রহণ করে উত্তপ্ত হয়, আবার বিকিরণের পরিমাণটাও কিন্তু তার কম, অর্থাৎ সে বিকিরণ করে ঠান্ডা হতেও কিন্তু অনেক বেশি সময় নেয়। তুলনামূলকভাবে স্থলভাগ যেটা আমরা বাস করি, সেখানে কি হয়, সূর্যের কিরণের ফলে তাপটা অনেক তাড়াতাড়ি তারা গ্রহণ করতে পারে এবং বিকিরণটাও তুলনামূলক তাড়াতাড়ি করে। কাজেই যে গোলর্ধের উষ্ণতা অনেক বেশি, মানে জলের পরিমাপটা অনেক বেশি, সেখানকার তুলনায় যেখানে স্থলভাগের বেশি, সেখানে তাপমাত্রার একটা পার্থক্য কিন্তু ঘটেই থাকবে, কারণ দুজনের তাপ গ্রহণ এবং তাপ বর্জন এই দুটির পরিমাণটা কিন্তু একই নয়। আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ তাপমাত্রার পার্থক্য ঘটাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ শীতকালে ঠান্ডা বাতাস বইলে আমাদের এখানে শীত বেশি লাগে, গরমকালে একটু যদি ভালো করে বিকেলের দিকে আমাদের হাওয়া দেয়, আমাদের কি লাগবে, গরমটা কম লাগে। অতএব বায়ুমণ্ডল আমাদের উষ্ণতাটাকে কি করছে, কমিয়েও দিতে পারে। আবার গরমকালে যদি লু বা আঁধি প্রবাহিত হয়, তাহলে উষ্ণতাটা কি হবে, বেড়ে যাবে। যেমন রকি বা আন্দিজ পর্বত্য অঞ্চলে কি হচ্ছে, ফন, চিনুক এই ধরনের উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে, যেটা ওখানকার পেইরি অঞ্চলে, পেইরি তৃণভূমি অঞ্চলে কি করছে, বরফকে খেয়ে ফেলেছে, মানে গলিয়ে জল করে দিচ্ছিল তৃণভূমিতে, এবং সেই কারণে চিনুককে বলা হচ্ছিল তুষার ভক্ষক, ওই উষ্ণ বায়ু। তাহলে ওই যে উষ্ণ বায়ু সেখানে গিয়ে কি করছে, তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের রাজস্থান বা উত্তর মধ্য ভারতের বিস্তীর্ণ যে সমভূমি অঞ্চল রয়েছে, সেখানে কি হচ্ছে, গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে যেই মাত্র লু প্রবাহিত হয়, তার ফলে সেখানকার উষ্ণতা কি হচ্ছে, কমে যাচ্ছে। এই উষ্ণতা কি হচ্ছে, লু বা প্রবাহিত হলে সেখানকার উষ্ণতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে সাইবেরীয় অঞ্চল থেকে শীতকালে কি হচ্ছে, ঠান্ডা বাতাস বয়ে আসছে, যার ফলে সে কি করছে, শীতল হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এই ধরনের বায়ু প্রবাহ মহাদেশগুলির পশ্চিমে, যে পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুগুলো কি করছে, মহাদেশগুলির পশ্চিমে সেখানে কি করেছে, মরুভূমি সৃষ্টি করেছে। তাহলে বায়ু প্রবাহ কি করে, আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার একটা তারতম্য ঘটায়। এরপরে আছে দেখো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত অবশ্য এর পরের অধ্যাতেই আমরা পড়ব। আর এইখানে একটা ছোট্ট করে বলে রাখি, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কিন্তু একই জিনিস নয়। আমরা দীঘা, পুরী বা গোয়া, বিভিন্ন জায়গা সি বিচ, যেগুলো মূলত বেড়াতে যাওয়ার জায়গা, বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, যেগুলো উপকূলে এসে আছড়ে পড়ে, যাকে আমরা ঢেউ বলে জানি, সেটা কিন্তু আদতে সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত হলো সমুদ্রের এক জায়গা থেকে জল অন্যত্র প্রবাহিত হয়, যেমন করে বাতাস প্রবাহিত হয়।
এবং সেই সমুদ্র স্রোত মূলত দুই ধরনের হয়, একটা হলো শীতল আর একটি হলো উষ্ণ। তো কাজেই উষ্ণ স্রোত যদি কোনো উপকূলের সাইড দিয়ে প্রবাহিত হয় তাহলে সেই উপকূলের উষ্ণতাটা কি করবে, সে বাড়িয়ে দেবে। যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে উষ্ণতাটা কি করবে, কমিয়ে দেবে। এই কারণে সমুদ্র স্রোত তার এই উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রের উপরিভাগের বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেটা তারতম্যের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। আমরা আসছি এরপরে হচ্ছে ভূমিঢাল। ভূমিঢাল মানে কি, যদি পর্বতের ঢাল খাড়াই বা মৃদু ঢালু হয় সেক্ষেত্রে উষ্ণ বায়ু উপরে যাওয়া এবং নিচে আসা এই দুটোর ক্ষেত্রে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়, যে কারণে তাপমাত্রার কি হয়, তারতম্য ঘটে। এরপরে আছে মেঘাচ্ছন্নতা। আমরা ছোটবেলা থেকে একটা কোশ্চেন জেনে আসছি যে মেঘ মুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি উষ্ণতা বৃদ্ধি পায় কেন। আমরা এই অ্যালবেটোতেই দেখলাম যে মেঘ সে কী করছে, সূর্যের কিরণ আসতে যেমন বাধা দিচ্ছে তেমনই বিকিরণ হতে বাধা দেবে। সেই কারণে কি হচ্ছে, ভূপৃষ্ঠের উপরে কোনো স্তরে যদি মেঘের সৃষ্টি হয় তাহলে সে কি করবে, পৃথিবী থেকে রাত্রিবেলায় সে যখন তাপ বিকিরিত হবে সেই বিকিরিত বিকিরণে কি করবে, সে বাধা সৃষ্টি করবে। আর যেই মাত্র সে এইরকমভাবে বাধা সৃষ্টি করবে তাহলে সেখানে কি হবে, একটা গুমোট আবহাওয়ার সৃষ্টি হবে, অর্থাৎ উষ্ণতাটা বেড়ে গিয়ে একটা বৃষ্টি আবহাওয়ার সৃষ্টি হবে। সেই কারণে এই মেঘাচ্ছন্নতা কি করবে, উষ্ণতা তারতম্যের একটা অন্যতম কারণ। আরেকটি বিষয় কি, সেটা হলো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি করে, পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্প বাতাসের মধ্যে মুক্ত করে। তাহলে যদি কোনো অঞ্চল বনাঞ্চল হয় তাহলে সেখানে স্বাভাবিকভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হবে। আর জলীয় বাষ্প সবসময় কি করে, তাপ শোষণ করে। তাপ শোষণ করে কি করে, উষ্ণতাটাকে কমিয়ে দেয়। সেই কারণে যেখানে বেশি বনভূমি সেখানকার উষ্ণতাটা তুলনামূলকভাবে আশপাশের অঞ্চলের থেকে অনেক কম হয়। তাই স্বাভাবিক উদ্ভিদ তাপমাত্রার উষ্ণতার তারতম্যে অনেকটাই পার্থক্য সৃষ্টি করে দেয়। আছে মৃত্তিকা। মৃত্তিকার ব্যাপারটা কি, মৃত্তিকা হলো ধরো কোনো একটি জায়গার মৃত্তিকা হচ্ছে বালি মাটি সমৃদ্ধ। বালি মাটি যত তাড়াতাড়ি তাপ গ্রহণ করে ঠিক অতই তাড়াতাড়ি সে তাপ কী করে, বর্জন করে। এই কারণে মরুভূমি অঞ্চলে বালি মিশ্রিত যে মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায় সেখানে দিনের বেলায় সে তাপ যেমন গ্রহণ করছে, রাতের পরে সে তাপ বিকিরণ করছে, যার ফলে দৈনিক উষ্ণতার প্রসার অনেক বেড়ে যাচ্ছে এবং সেখানে কি হচ্ছে, দিনের বেলায় যেমন গরম রাত্রে আবার তেমন ঠান্ডা বিরাজ করছে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, তার সেই কারণে মৃত্তিকাও তাপমাত্রার একটা নিয়ন্ত্রক হচ্ছে। আবার উল্টো দিকে ধরা যাক যে পলি মৃত্তিকা যেখানে আছে, পলি মৃত্তিকা যেমন তাপ গ্রহণ করতে কিছুটা দেরি করে আবার তাপ বিকিরণ করতেও দেরি করে। সেই কারণে ওখানে উষ্ণতার চরমতা তেমনভাবে কিন্তু লক্ষ্য করা যায় না। কিন্তু রেগুর বা কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা যেখানে আছে সে যেমন তাপ গ্রহণ করে যতটা, সে কিন্তু বর্জন অত তাড়াতাড়ি করতে পারে না। সেই কারণে সেই অঞ্চলগুলোর উষ্ণতা কি হয়, তুলনামূলক একটু বেশি হয়। আচ্ছা, অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে আমরা স্বাভাবিক নিয়মে শুধু বুঝি হচ্ছে বৃষ্টিপাত, আদতে না। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত, অধঃক্ষেপণ মানে হচ্ছে তুষারপাত, অধঃক্ষেপণ মানে হচ্ছে শিশির। আমি আগেও বলেছি যে জলীয় বাষ্প বাতাসের তাপ গ্রহণ করে এবং তাপ গ্রহণের মাধ্যমে সে কী করে, উষ্ণতাটাকে কমিয়ে দেয়। সেই কারণে কোনো অঞ্চলের অধঃক্ষেপণ হলে সেখানকার উষ্ণতা কি হয়, কমে যায়। এরপরে আছে শিল্পায়ন। যদি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর শিল্প কলকারখানা হয় তাহলে সেখান থেকে কী হবে, প্রচুর তাপ উৎপন্ন হবে। সেই তাপ মিশবে কোথায়, সেখানকার বায়ুমণ্ডলের স্তরে, এবং সেখানে মিশে সেখানে কি করবে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে। তুলনামূলক পার্শ্ববর্তী যে অঞ্চলগুলিতে শিল্পের কারখানা নেই সেখানে কি হবে না, তাপ উৎপাদিত হবে না। অতএব সেখানে এত বেশি পরিমাণে তাপের তারতম্য লক্ষ্য করা মানে তাপের উষ্ণতা লক্ষ্য করা যাবে না। সেই কারণে বলা হচ্ছে যে এই শিল্পায়ন হলো তাপের যে তারতম্য তার একটা অন্যতম কারণ। আরেকটি কারণ কি, নগরায়ন। নগরায়ন কি, নগরায়ন বলা হচ্ছে যে আমরা মূলত দুটো ভাগে এই সময় ভৌগোলিক অবস্থান বা কোনো দেশের অঞ্চলগুলিকে ভাগ করে থাকি। সেটা হলো রুরাল মানে গ্রামীণ এলাকা, আরেকটি হলো পৌর এলাকা। পৌর এলাকা মানে কি, সেখানে জনঘনত্ব অনেক বেশি হয়, কংক্রিটের জঞ্জাল সৃষ্টি হয়। মানে এক কথায় বলতে গেলে যেদিকে তাকানো যাবে সেদিকেই কংক্রিট। যেমন উদাহরণ দিলাম, যে কোনো শহর, সেটা কলকাতা হতে পারে, শিলিগুড়ি হতে পারে, সেটা দুর্গাপুর হতে পারে, আসানসোল হতে পারে, দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে,
কি বলে ভদোদরা হতে পারে, সুরাট হতে পারে, আহমেদাবাদ হতে পারে, সমস্ত জায়গাগুলোতে কি হয়, সবুজ উদ্ভিদের পরিমাণ কম হয়। সেখানে কংক্রিটের এরকম বহুতল ইমারতগুলি সেখানে গড়ে ওঠে। এর ফলে কি হয়, বাতাসের যে চলাচল সেটার প্রবাহপথ কিছুটা হলেও রুদ্ধ হয় বা স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারে না, যার জন্য সেখানকার উষ্ণতাটা ওখানেই থেকে যায়। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য ঘটছে। তো কাজেই কি কি কারণে ঘটছে, অক্ষাংশ উচ্চতাগত পার্থক্যে, জল ও স্থলভাগের বন্টনের জন্য, বায়ু প্রবাহজনিত কারণে, সমুদ্র স্রোতজনিত কারণে, ভূমিঢালের পার্থক্যের জন্য, মেঘাচ্ছন্নতার জন্য, স্বাভাবিক উদ্ভিদের কারণে, মৃত্তিকার কারণে, অধঃক্ষেপণের কারণে, শিল্পায়নের কারণে এবং নগরায়নের কারণে। আমি এখানে 12টা পয়েন্টের কথা উল্লেখ করেছি। মাধ্যমিকে বা ইউনিট টেস্টে কোনো জায়গাতে যদি এরকম প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো, আমার মনে হয় এই পুরো পয়েন্টগুলোকেই বিশ্লেষণ করার একেবারেই চেষ্টা তোমরা করবে। তো যাই হোক, আমরা এই ক্লাসে আজকে বায়ুমণ্ডলের এই পোর্শন অব্দি আলোচনা করলাম। এরপরে আগামীকালের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব বৈপরীত্য উষ্ণতা, টিকা হিসাবে খুব গুরুত্বপূর্ণ বৈপরীত্য উষ্ণতা, গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন, যাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই 3টে টপিক নিয়ে আমরা কি করব, আগামীকাল আলোচনা করব। তোমরা বাড়িতে টেক্সট বই পড়ো এবং ক্লাসটাকে ফলো করো। ক্লাসটা থেকে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর একটি কথা, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে।